নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই দিনটি সত্যি কিন্তু আপনাদের কাছে কল্পতরু, আমার আপনার প্রত্যেকের কাছেই একটা কল্পতরু উৎসবের মতন। কারণ এই দিন যে মানুষটি আমাদের লাইভে আসেন তিনি হচ্ছেন কৃষ্ণমূর্তি সনাতনী, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং জ্যোতিষে যিনি অত্যন্ত বিশ্বাসী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুব্রত চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদা যে কটা রেমেডি আমাদের সঙ্গে দিয়েছেন কিংবা আপনাদেরকে দিচ্ছেন সেই রেমেডি কিন্তু অনবদ্য। দাদার রেমেডি কিন্তু কথা বলে, আর দাদার রেমেডি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যারা নিয়ে চলেছেন যে দাদা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচারেই কিন্তু সবসময় বিশ্বাসী। অল ইন্ডিয়া অ্যাস্ট্রো প্রমিসতন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচারে কিন্তু অত্যন্ত বিশ্বাসী এবং জ্যোতিষ বারিধি এবং জ্যোতিষ গোল্ড মেডেলিস্ট। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা কিন্তু সাদাকে স্বাগত জানিয়ে নেব। এবং তার আগে আমরা বলে থাকি যে আমরা প্রত্যেকটা এপিসোড পার করে এসেছেন, আপনারা হয়তো জেনে থাকবেন যে এটা হচ্ছে একটা অনুরোধের প্রোগ্রাম। দাদা কিন্তু প্রত্যেকটা সময় আপনারা যে অনুরোধগুলো করছেন, যে প্রোগ্রামগুলো শুনতে চাইছেন, জানতে চাইছেন দাদার কাছ থেকে, সেগুলো কিন্তু দাদা আপনাদের সামনে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। দাদার পারমিশন নিয়ে আমি অনুষ্ঠান শুরু করার আগেই কিন্তু আপনাদের একটু নামগুলো ঘোষণা করে দিই, আজকের এই যে অনুষ্ঠানটি যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো। দাদা যদি একটু পারমিশন দেন তাহলে নামগুলো অবশ্যই বলে দিচ্ছি। তারা হচ্ছেন প্রশান্ত মণ্ডল হাওড়া থেকে, নবকুমার জানা উলুবেড়িয়া থেকে এবং জ্যোতির্ময় দে ইসলামপুর থেকে এবং স্নেহাশিস ভাদুরী দমদম থেকে এবং সোমা দে রায় শেওড়াফুলি থেকে। আপনাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যেই প্রোগ্রামটা শুনছেন, জানতে চাইছেন দাদার কাছ থেকে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আরও হোয়াটসঅ্যাপ করতে থাকুন, তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানটা আমরা শুরু করে দিচ্ছি। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন গ্লোব টিভিতে। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে দেখছেন বা মোবাইলে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তারা ছাড়া কিন্তু এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে দেখছেন সেটা কিন্তু কখনোই সম্ভব হতো না। গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছেন দিদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। তো সেক্ষেত্রে এবং রিকোয়েস্টের অনুষ্ঠান, দিদি সেটা অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছেন। তো প্রথমেই বলে রাখি, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, সবার নাম হয়তো বলতে পারছি না। প্রথমে বলে রাখি, আপনারা অনেকেই পাঠাচ্ছেন, অনেকে বলছেন যে দাদা আমার অনুষ্ঠানটা নিয়ে কিছু আলোচনা করছেন না কেন। তাদেরকে বলে রাখি, মোটামুটি একটা বিষয়কে যখন অনেকে শুনতে চাইছেন আমাকে কিন্তু সেটাকে বেশি প্রাধান্য দিতে হচ্ছে, ঠিক আছে? তো অনেকে আমাকে বলছেন যে দাদা হয়তো এককভাবে কেউ পাঠিয়েছেন, আমি প্রত্যেকেরই আলোচনাগুলোই করব। কিন্তু অনেক সময় কি হয়, ধরুন একজন পাঠিয়েছে সেই বিষয়টাকে জানতে, সেটা হয়তো একজন শুনতে চেয়েছেন, দেখা গেল আরও 5 জন যে বিষয়টাকে নিয়ে বলছেন, তখন আমি সেটা গুরুত্ব দিয়ে হয়তো বেশি করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো সেক্ষেত্রে যারা হয়তো অনেকে পাঠাচ্ছেন, আমি সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি না, অবশ্যই করব। আপনি যদি নিয়মিত আমার গ্লোব টিভির অনুষ্ঠানগুলোকে দেখতে থাকেন বা অন্য যে মিডিয়াতে লাইভ হচ্ছেন, সেখানে কিন্তু নিয়মিতভাবে আপনাদের প্রত্যেকের নামগুলোকে ঘোষণা করব এবং আপনাদের রিকোয়েস্ট যে বিষয়গুলো জানতে চাইছেন সেই বিষয়গুলোকে নিয়ে আমি কিন্তু অবশ্যই অনুষ্ঠানগুলোকে করব। আপনারা যারা আমার অনুষ্ঠানকে ভালোবাসেন বা নতুন কোনো বিষয় জানতে চাইছেন, এমন হতে পারে জ্যোতিষের কোনো নতুন সাবজেক্ট যেটা আপনি হয়তো অবগত ছিলেন না, বা নতুন কোনো বিষয় আপনার সন্তান বা আপনার পরিবারের মধ্যে কিছু লক্ষ্য করতে পেরেছেন, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9831707058, অথবা মেল করুন সুব্রত ছোট হাতের SUBRATA7070@gmail.com। যারা হয়তো হোয়াটসঅ্যাপ বা মেল করতে পারছেন না, সরাসরি আমাকে কিন্তু SMS করতে পারেন। তো SMS এর সাহায্যেও কিন্তু আপনাদের এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু আমি দেখব। আজকের বিষয়টা হচ্ছে রবিকে নিয়ে। দেখুন, আমাদের এই 9টা গ্রহের মধ্যে রবি কিন্তু একটা ইম্পর্টেন্ট গ্রহ বা সব থেকে একটা ভালো গ্রহ, এবং নৈসর্গিক অনেকে বলেন অশুভ গ্রহ, আবার অনেকে বলেন নৈসর্গিক হিসাবে শুভ গ্রহ, সেটা নিয়ে কিন্তু মতান্তর রয়েছে। এবার রবি সবসময় যদি আমাদের প্রথমেই যদি একদম জ্যোতিষে সাধারণভাবে দেখা যায় যে রবি রাশি কুণ্ডলীর বা লগ্ন কুণ্ডলীর যে রাশিতে বসে রয়েছেন সেটা কিন্তু আপনার জন্ম মাস হয়ে যায়। অর্থাৎ রবি কিন্তু সঞ্চার ঘটে, অর্থাৎ একটা রাশি থেকে আর একটা রাশি চেঞ্জ হতে রবির সময় লাগে 1টা মাস।
ওই জন্য রবি মেষ রাশি থেকে আরেকবার মেষ রাশি ঘুরে আসতে তার সময় লাগছে কিন্তু 1 বছর। অর্থাৎ প্রত্যেকটা রাশিতে রবি হচ্ছে 1 মাস করে থাকে এবং জন্মছকে আপনি দেখবেন যেখানে আপনার রবি যে রাশিতে অবস্থান করছে সেটা হচ্ছে কিন্তু আপনার জন্মমাস। এবং রবিকে নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আলোচনা করব, যেটা অনেকে জানতে চেয়েছেন, যে দ্বাদশ রাশিতে রবির অবস্থান থাকলে কি হতে পারে। ধরুন অনেকে প্রশ্ন করেছেন, দাদা আমার রবি উচ্চস্থ রয়েছে, অর্থাৎ মেষ রাশিতে রবি উচ্চস্থ, তাহলে আপনার সেটা বৈশাখ মাসে জন্ম, তাহলে উচ্চস্থ রবি মেষ রাশিতে কি ফল দেয়। আবার অনেকে প্রশ্ন করেছেন, দাদা রবি আমার নিচস্থ হয়ে রয়েছে, তুলা রাশিতে অবস্থান করছে, তাহলে সেক্ষেত্রে আমার কার্তিক মাসে জন্ম, তাহলে আমার ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে, সেটা কি রবি নিচস্থ বলেই প্রবলেম দেখা দিচ্ছে। আজকে রবিকে নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেছেন। প্রথমে বলি, রবি হচ্ছে একটা ফায়ার প্ল্যানেট বা অগ্নিতত্ত্বের কারক গ্রহ, তাহলে সেক্ষেত্রে সেই রবি যখন জলরাশিতে যাচ্ছে তার কি ফল হচ্ছে সেটাকে নিয়ে আজকে একটা সুন্দর আলোচনা থাকবে। তবে আলোচনার প্রথমেই কোনো বন্ধু এসে গেছেন, আগে ফোনটা আমরা নিয়ে নিই, তারপর আলোচনায় অবশ্যই আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার, কে বলুন। বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম প্রিয়দর্শিনী বসাক। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? প্রিয়দর্শিনী আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা। 8/2005। 24/8/2005 জন্ম সময় বলবেন আপনার? দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনি জলপাইগুড়ি থেকে ফোন? একদম একদম, বলে দেন, খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাগত প্রথম কলারকে। আচ্ছা, এটা কি কার জন্ম ছক? আমার নিজের প্রিয়দর্শী বসাক আমার নাম। প্রিয়দর্শী বসাক। আচ্ছা, 24শে আগস্ট 2005, তাই তো? হ্যাঁ। আচ্ছা, দুপুর 1টার সময়। হ্যাঁ। বুধবার ছিল কি? হ্যাঁ বুধবার। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতু নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ তিথি ছিল এবং সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে বৃদ্ধি যোগ, এবং তোমার গণ হচ্ছে দেবগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ 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 জানি। আচ্ছা, দেখো তোমার জন্মছকে শুক্রটা নিচস্থ অবস্থাতে রয়েছে এবং রবি কিন্তু মূল ত্রিকোণ হয়ে রয়েছে। তার মানে যেটা প্রবলেম হতে পারে তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে কর্ম নিয়ে, কারণ কর্মের জায়গায় কিন্তু তুমি ছোটোখাটো কোনো কিছু কর্ম করবে, কিন্তু কর্মের ক্ষেত্রে না এখনো যেন স্থায়িত্বটা সঠিকভাবে আসছে না। না স্যার, আমি তো প্রায় 3 বছর 4 বছর হয়ে গেল এইচএস কমপ্লিট করেছি। আমি নিটের প্রিপারেশন নিচ্ছি মেডিকেলে। আমার না ওই 2 নাম্বার 3 নাম্বারের জন্য আটকে যাচ্ছে। সামনে আমার প্যারামেডিক্যালের এক্সাম আছে নেক্সট মান্থে। স্যার আমি কি নিটে মেডিকেলের চান্স পাবো? যদি একটু বলে দেন কোন সালে পাবো। আমি দিয়েই যাচ্ছি, আমার কয়েকটা নাম্বারের জন্য আটকে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই বলি যে মঙ্গলচন্দ্র খুব ভালো পজিশন রয়েছে, রাহুর পজিশনও যথেষ্ট ভালো, শুক্র বৃহস্পতি এটাও যথেষ্ট ভালো। কিন্তু দেখো তোমাকে আমি যেটা বললাম যে কর্মকেন্দ্রিক ব্যাপার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোথাও গিয়ে তোমার নিটের জায়গায় যে প্রবলেমটা হচ্ছে একমাত্র কিন্তু বুধের জন্য। তুমি যদি জন্মছকে দেখো যে বুধ এবং শনি এক ঘরে অবস্থান করছে, বুধ কর্কট রাশিতে অবস্থান করছে, কিন্তু রবি সক্ষেত্রগত, কিন্তু লগ্ন সাপেক্ষে সেই পজিশনটা একটুখানি খারাপ। সেকেন্ডলি যদি তোমার সম্পূর্ণ চক্রমটা করা থাকে তাহলে এই যে নিট এক্সাম দিতে গেলে যেটা সব থেকে ভালো হয়, আমি এর আগের দিন দেখবে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আমাদের দুরারোগ্য ব্যাধি কীভাবে আসতে পারে। তো এখানে মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে কিন্তু আমাদের যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু বুধ এবং বৃহস্পতি এবং শনির অবস্থানটা ভালো করে দেখতে হয়। তাহলে যেহেতু বুধ শনির অবস্থান লগ্নকেন্দ্রিকভাবে পঞ্চম পতির সাথে নবম পতির সংযুক্তিকরণ, তার মানে তুমি ডাক্তারি হওয়ার জন্য পড়াশোনা করতে পারো, কিন্তু যেহেতু সেখানে একাদশ কানেক্টিভিটি নেই, তার মানে সেখানে পরীক্ষা দিতে গিয়ে বারবার কোনো সমস্যায় বিভ্রান্ত হওয়া, বারবার সেখানে হচ্ছে নানা রকম সামান্য কিছু নাম্বারের জন্য প্রবলেম হওয়া, এই সামান্য বিষয়টার প্রবলেমটা হচ্ছে এটা কি, যেহেতু একাদশের সংযোগটা নেই। কিন্তু যেহেতু আমি বারবার যে কোনো অনুষ্ঠানে বলি পঞ্চম নবমপতি যখন সংযুক্তিকরণ হয় তার মানে তার কোয়ালিটি রয়েছে, কিন্তু যখন তার কোয়ালিটির বিকাশ ঘটবে সেখানে যদি একাদশপতি সাপোর্ট না করে তার একদম তোমার মধ্যে কোয়ালিটি রয়েছে শিক্ষাগত একটু বাধা আসবে। তুমি যদি পারো, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি অবশ্যই একাদশ ভাব সম্পূর্ণ চক্রম মতে একাদশ ভাবের একটা প্রতিকার করিয়ে রেখো,
তুমি কিন্তু আগামী দিন ভালো জায়গা আসতে চলেছে এবং খুব শিগগিরই পরবর্তী ক্ষেত্রে তোমার যখন এক্সামগুলো হবে তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে। কারণ তোমার ক্ষেত্রে ওই সামান্য নাম্বারেরই কিন্তু একটা প্রবলেম থাকবে। তুমি যদি পারো একটু অনুষ্ঠানের পরে আমার সঙ্গে একটু কথা বলে নিও, একাদশ ভাবের একটা প্রতিকার, সেই প্রতিকারটা করে নিলে ভাই আমি বারবার বলতে পারি তুমি কিন্তু এই যে বারবার একটা মনোসংযোগের একটা মানে কি বলবো তোমার ক্ষেত্রে একটা মন খারাপ তৈরি হচ্ছে, বাড়ির লোকেদের একটা প্রবলেম হচ্ছে, তো এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আগামী দিন তোমার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, দশম ভাবটা ভালো রয়েছে, নবমপতি পঞ্চমপতি একসঙ্গে সংযুক্তিকরণ, একাদশপতির সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই মেডিকেল সায়েন্সে কিন্তু উন্নতি করা যায় না। যেহেতু বুধ শনি একত্রীকরণ হয়ে রয়েছে তোমার কর্কট রাশিতে জন্মছকে, তার মানে তোমার ক্ষেত্রে একাদশ ভাবের প্রতিকার তুমি করো, তুমি কিন্তু শিগগির পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একদম একদম, অনেক ভালো থাকবেন। হ্যাঁ দাদা, এই ফোনটা থেকেই আমরা প্রথম একটু পেলাম যে আপনি যেটা বললেন আর কি, যে এই সংযোগটা এর জন্যই হয়তো পাচ্ছি না একদম। যে দেখো আজকে তো রবিকে নিয়ে বলবো। প্রথমত হচ্ছে আগের দিন যখন আমি বলেছিলাম যে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে, ঠিক সেরকমই আমাদের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা কর্মজীবন কি বা ভালো কোনো ব্যবসা করছি বা ভালো জায়গায় যাচ্ছি, প্রত্যেকের ক্ষেত্রে এই নবমপতি পঞ্চমপতি আমরা কেন ত্রিকোণপতিকে খুব গুরুত্ব সহকারে দেখব, কারণ জন্মছকে খুব দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেন্দ্রপতি, সেটা হচ্ছে কি লগ্ন চতুর্থ সপ্তম দশম, লগ্ন পঞ্চম এবং নবম। এই যে পঞ্চমপতি নবমপতি আমার ক্ষেত্রে উচ্চশিক্ষা, আর নবমপতি হচ্ছে ভাগ্যের জায়গা। তাহলে এই উচ্চশিক্ষা এবং ভাগ্য যখন কানেক্টিভিটি হচ্ছে, সেখানে এই দুটো কম্বিনেশনের সঙ্গে একাদশপতি যার খুব ভালো সংযুক্তিকরণ ঘটেছে, আপনি একটু মিলিয়ে নেবেন আপনার আশেপাশে অনেক ছেলেমেয়েরা খুব সহজেই কিন্তু ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো কেরিয়ার করেছে এবং অল্প বয়সে সে কিন্তু একটা উচ্চ জায়গায় পৌঁছে গেছে। আবার আপনার ক্ষেত্রেও সেম জিনিসটা হচ্ছে যে নবমপতি পঞ্চমপতি আপনি শিক্ষিত, আমাদের আজকে টিভি খুলে দেখা যাচ্ছে যে এতজনের চাকরি চলে গেল বা অনেক শিক্ষিত ছেলেমেয়েরা নানা রকম ছোটোখাটো কোনো কাজ করছে। আমি মাঝখানে একটা ছেলের সঙ্গে সেদিন আমার ক্লায়েন্ট এসেছিল, সে বলছে যে আমি ডেলিভারি বয়ের এখন কাজ করছি, আমার কোনো কিছু এখন রোজগার নেই দাদা। কারণ এবং সে উচ্চশিক্ষিত, MA BEd পাশ করে বসে রয়েছে বাংলাতে, কিন্তু সেক্ষেত্রে সে কোনো কিছু করতে পারছে না। তার মানে কি কোথাও গিয়ে তার একাদশপতি তাকে সাপোর্ট করছে না। একাদশপতি যতক্ষণ না আপনার কর্মপতির সঙ্গে, নবমপতির সঙ্গে বা পঞ্চমপতির সঙ্গে সংযুক্তিকরণ ঘটছে, আপনার ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে প্রবলেম আসবেই। আচ্ছা, আজকের যে বিষয়টাকে নিয়ে ছিল সেটাকে নিয়ে আজকে আলোচনায় চলে আসি। প্রথমেই বলি, যাদের ক্ষেত্রে রবি মেষ রাশিতে অবস্থান করছে, এটা অনেকের প্রশ্ন ছিল। রবি যাদের ক্ষেত্রে মেষ রাশিতে অবস্থান করছেন তাদের তো বৈশাখ মাসে জন্ম, এবং জ্যোতিষের ভাষায় রবি হচ্ছে তুঙ্গি বা রবি উচ্চস্থ অবস্থাতে রয়েছে। এই রবি কিন্তু যথেষ্ট ভালো ফলদায়ক এবং কর্মজীবনে কিন্তু খুব ভালো সংযুক্তিকরণ করতে পারে। যদি রবি মেষ রাশিতে থাকে এবং সেখানে রবির সাথে বৃহস্পতির সংযুক্তিকরণ ভালো হয়ে থাকে, সেই জাতক কিন্তু জীবনে উন্নতিশালী হয় এবং বাবা মার প্রতি কিন্তু একটা কর্তব্য পরায়ণ হয়ে থাকে। যদি এই রবি অশুভ নক্ষত্র প্রাপ্ত না হয়, মোটামুটি তার কিন্তু সাংসারিক জীবন ভালো হয় এবং কর্মজীবনে কিন্তু এটা এস্টাবলিশ হতে পারে। তবে উচ্চস্থ রবির ক্ষেত্রে একটা জিনিস খুব বদমেজাজি হয় তারা, সেটা হচ্ছে কি প্রচণ্ড রাগ, প্রচণ্ড পরিমাণে জেদ এবং নিজের মধ্যে একটা কিন্তু অহংকার বোধ, এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে থাকে। এটা আপনি আপনার জন্মছকের সাথে মিলিয়ে নেবেন। যাদের ক্ষেত্রে উচ্চস্থ রবি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যায় ভুগতে হয় এবং এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রতিপত্তিশালী হয়ে থাকে এবং এরা কিন্তু দয়ালু হয় এবং অনেক ক্ষেত্রে অন্যজনকে কিন্তু হেল্প করতে ভালোবাসে। আবার রবি যাদের ক্ষেত্রে বৃষ রাশিতে অবস্থান করছে, সেখানে ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি আমরা প্রত্যেকেই জানি স্বক্ষেত্রগতভাবে কিন্তু শুক্রের ঘর। তাহলে এই শুক্রের ঘরে যখন রবি বৃষ রাশিতে অবস্থান করছে, তখন মানে আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম, তাহলে সেক্ষেত্রে এই শুক্রের সাথে রবির একটা যেহেতু নেগেটিভ প্রভাব রয়েছে, যেটাকে জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে দারিদ্র যোগ। এবার এই দারিদ্র যোগটা অনেকে আমরা ভুল করি যে যখনই রবি বৃষ রাশিতে অবস্থান করছে তার মানে শুক্রের ঘরে অবস্থান করছে, তার মানে আমার হয়তো কোনো অর্থনৈতিক জায়গার নাশ হতে পারে। সেটা কিন্তু একদমই ভুল ধারণা। দারিদ্র কোন জায়গায় ক্ষেত্রে আসবে না, যখন বৃষ রাশির অধিপতি শুক্র কিছুভাবে নেগেটিভ প্রভাব থাকবে, তাহলে সেক্ষেত্রে জন্মস্থান অনুযায়ী বা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দেখা যাচ্ছে যদি আপনার ক্ষেত্রে সেটা পঞ্চমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, তার মানে আপনার শরীর স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে, সেখানে দারিদ্রতা আসতে পারে। আপনার অনেক সময় দেখতে পাওয়া যায় যদি চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টিভিটি হয়, তাহলে সেক্ষেত্রে
শিক্ষাগত ক্ষেত্রে আপনার উচ্চ শিক্ষায় হয়তো বাধা হতে পারে। অর্থাৎ এই যে দারিদ্র্যগুলো, দারিদ্র্য মানে শুধু অর্থনাশ নয়, দারিদ্র্য মানে প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আমাদের জীবনের প্রত্যেকটা যে অঙ্গ রয়েছে, শিক্ষা, আমাদের কর্ম, আমাদের অর্থনৈতিক জায়গা বা রাগ মেজাজ সব কিছু ক্ষেত্রেই কিন্তু কোন জায়গায় দারিদ্রতা আসছে সেটা কিন্তু নির্ণয় করতে হবে। মোটামুটি বৃষ রাশিতে যাদের রবি থাকে তারা কিন্তু কর্মঠ হয়, দয়ালু প্রকৃতির হয়, কর্মজীবনে উন্নতি সাধন ঘটে। কিন্তু বৃষ রাশিতে যাদের ক্ষেত্রে রবি অবস্থান করে তারা কিন্তু সাধারণত ফুসফুস এবং হার্ট বা হৃদয়জনিত রোগের কিন্তু সম্ভাবনা তাদের ক্ষেত্রে প্রবল হয়ে থাকে, এবং কিছু ক্ষেত্রে তাদের দেখতে পাওয়া যায় যে অগ্নাশয়ের কোনো কিছু প্রবলেম বা প্যাঙ্ক্রিয়াটিসের প্রবলেম বা যকৃৎ বা লিভারের প্রবলেম কিন্তু হতে পারে। এটা একটা কিন্তু ধ্রুব প্রমাণ আমার কাছে বহু রয়েছে। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তার আগে থেকে প্রিপারেশন নেওয়া এবং নিজের শরীরকে কিন্তু একটু বাঁচিয়ে নিয়ে চলা। আলোচনায় আসবো, ফোন বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন সৈকত বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা সৈকত বাবু, জন্ম তারিখ বলুন। 1992। জন্ম সময় বলুন সৈকত বাবু। রাত্রি 9:30। জন্মস্থান? হুগলি। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। ক্যারিয়ার সম্পর্কে? মডেলিং করছি, 3D মডেলিং। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে ক্যারিয়ারে, এখন জব প্রবলেম হচ্ছে এআই এর জন্য। একদম একদম। ডিসিশন নিয়েছি, কারণ ক্রিয়েটিভ লাইন যেহেতু কাজ মোটামুটি ভালোই, কিন্তু কোনোভাবেই সাকসেসফুল হচ্ছি না। ইন্টারভিউ দিচ্ছি, না তো ফেক হচ্ছে, না তো ইন্টারভিউ ঠিক মতো প্ল্যান করতে পারছি না। হ্যাঁ শুনুন, দাদা বলছেন। সেজন্য আজকে লেগে গেল। আচ্ছা ভাই, তোমার লগ্নটা কি কন্যা লগ্ন এবং বৃষ রাশি জানতে? হ্যাঁ। বেশ, আচ্ছা দেখো, তোমার জন্মছক তুমি যদি একটু জানো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু মঙ্গলটা তুঙ্গি হয়ে রয়েছে বা তুঙ্গস্থ, ঠিক আছে? জন্মছকে আরেকটা বিষয় দেখবে, শনি সক্ষেত্রগত চন্দ্রের নক্ষত্রে এবং একমাত্র চন্দ্র কিন্তু মূলত্রিকোণ হয়েছে জন্মছকে। তার মানে এরা হাই ট্যালেন্টেড হয়, তোমার মধ্যে ট্যালেন্টেড থাকবে, তুমি প্রচণ্ড পরিমাণে শৌখিন, কিন্তু তুমি যে কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছ না। আমাদের একটা চার্ট হয় যেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ চক্রম এবং কর্মভাবা কুবের চক্রম। এই কর্মভাবা কুবের চক্রমকে জ্যোতিষের ভাষায় বলা হয় D31। তাহলে সেক্ষেত্রে সেখানে দশমপতি ষষ্ঠপতি দ্বারা সংযুক্তিকরণ রয়েছে। এই দশমপতি যখন সংযুক্তিকরণ করছে ষষ্ঠপতি দ্বারা, তাহলে তার মানে কি এরা কিন্তু ট্যালেন্টেড হয়, এদের মধ্যে শিক্ষা খুব ভালো থাকে, এরা বিভিন্ন রকমভাবে কাজে ওস্তাদ হয়। মানে তুমি দেখবে বিভিন্ন রকম কাজে কিন্তু নিপুণ এবং দক্ষ, ঘরোয়া কাজ বলো, বাইরের কাজ, তোমার হাতের কাজ খুব সুন্দর, হাতের লেখাও খুব সুন্দর, কিন্তু এরা না সঠিক যোগ্যতা অনুযায়ী প্ল্যাটফর্মটা পায় না, যোগ্যতা অনুযায়ী প্ল্যাটফর্মটা পায় না। এবার এই প্রবলেমটা তোমার সাথেই কেন ঘটছে? শুধু তোমার সাথেই নয়, যাদের সঙ্গে দশমপতির সঙ্গে ষষ্ঠের একটা সংযুক্তিকরণ ঘটে এবং সেখানে দ্বিতীয় পতি নিচস্থ অবস্থাতে থাকে, যেটা তোমার জন্মছকে রয়েছে, এইটা সাধারণত তাদের কেরিয়ারের জীবনে কিন্তু প্রচণ্ড সমস্যা দেয় এবং ফ্রাস্ট্রেশন এনে দেয় প্রচণ্ড পরিমাণে। মনের মধ্যে চিন্তা চাপ প্রচণ্ড থাকবে। তো আমি বলবো ভাই, তোমার মধ্যে তো ট্যালেন্ট রয়েছে, ভগবান তোমাকে অনেক ট্যালেন্ট দিয়েছে, কিন্তু কোথাও গিয়ে না সেই ট্যালেন্টের সঠিক বহিঃপ্রকাশ বা সেই প্ল্যাটফর্ম তুমি কিন্তু পাচ্ছ না। এই যে পাচ্ছ না, কোথাও গিয়ে তোমার একটা হতাশা তৈরি হতে পারে, রাগ তৈরি হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটাকে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে গেলে বা নিজেকে উজাড় করে দিতে গেলে তুমি সব কিছু করছো, কোথাও গিয়ে একটা বাধা পাচ্ছ। তুমি ষষ্ঠপতির একটা প্রতিকার করিয়ে নিও, যে ভালো কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে ষষ্ঠ ভাবের প্রতিকার, এই দশমপতির সঙ্গে সংযুক্তিকরণ যে রয়েছে সেটা একমাত্র তুমি করবে D31 চার্টকে নিয়ে, অর্থাৎ কর্মভাবা কুবের চক্রম। এটাকে নিয়ে তুমি একটু প্রতিকার প্রতিবিধানের জায়গায় আসো ভাই। তোমাকে আমি বলতে পারি, তোমার এই প্রতিভা, তোমার এই কর্মের জগৎকে তুমি কিন্তু আরো উন্নতিশালী করতে পারবে, কারণ তুমি যথেষ্ট প্রতিভা। হ্যাঁ বলো ভাই। অবশ্যই অবশ্যই তুমি খুব কেরিয়ারের জায়গায় ভালো লাভবান হবে। তুমি অবশ্যই ষষ্ঠপতির একটা প্রতিকার করিয়ে রেখো, ঠিক আছে? বেশ, বলে দিচ্ছে দিদি, বলে দিচ্ছে, একটু শুনতে থাকো, ঠিক আছে? ভালো থেকো ভাই।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা সত্যি সত্যি চাইছেন যে জীবনে একটু সমস্যা মুক্ত হবেন আপনি কিংবা আপনার প্রিয়জনের তরফ থেকে, তাহলে কিন্তু অবশ্যই তার জন্য রয়েছেন সুব্রত চক্রবর্তী, এবং তার জন্য কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাকে শুধু হোয়াটসঅ্যাপ করতে হবে 9831707058 নাম্বারে। এছাড়া কিন্তু এই নাম্বারে আপনারা SMS ও করতে পারেন দাদাকে। আপনাদের যে কোনো সমস্যা, আপনার যে ধরনের সমস্যা শুনতে চাইছেন কিংবা প্রোগ্রাম দাদার কাছ থেকে দেখতে চাইছেন, জানতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং SMS ও করতে পারেন। এছাড়া যারা অন্যরকমভাবে দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু বুকিং করতে পারেন 9874207060 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার শ্যামবাজারে, রবিবার এবং মঙ্গলবার গড়িয়ার নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, এবং বৃহস্পতিবার নৈহাটিতে এবং ব্যারাকপুরে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরে, শনিবার হাওড়া বালিতে এবং শিলিগুড়িতে। প্রত্যেক মাসে কিন্তু দাদাকে 8 থেকে 14 তারিখে সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু 15 থেকে 19 তারিখ সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে প্রত্যেক মাসে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে জীবনে কিন্তু সমস্যা ছাড়া আমি আপনি কেউ নই, একদমই তাই। কিন্তু সমস্যা আসলে একটা নির্ভরযোগ্য হাতের আমাদের ভীষণ প্রয়োজন হয়। আমরা সবসময় চেষ্টা করছি যে আপনাদের কাছে, আপনাদের মনের মণিকোঠায় একজন সঠিক মানুষকে পৌঁছে দিতে, যিনি সঠিকভাবে একদম বৈজ্ঞানিক পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আসছে সেগুলোকে একটু নিবারণের জন্য। তার জন্যই কিন্তু সুব্রত চক্রবর্তী, এবং দাদা কিন্তু সবসময় বলেন ওয়ান টাইম রেমেডি এবং লাইফ টাইম বেনিফিট। দাদা কিন্তু এতেই বিশ্বাসী। তো দাদা যেটা বলছিলেন আর কি একদম। তো বৃষ রাশিতে বললাম রবি, মিথুন রাশিতে যেহেতু ওটা বুধের নিজস্ব ঘর, মিথুন রাশিতে যখন রবি কারো জন্মছকে থাকে সে কিন্তু প্রচণ্ড ট্যালেন্টেড হয়ে থাকে। বিশেষত দেখা গেছে তারা শিক্ষাগত যোগ্যতায় খুব উন্নতশালী হয় এবং তারা টিচার্স বা নার্সিং বা এডুকেশন সেক্টরে কোনো জায়গার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই বিশেষ করে মিথুন রাশিতে যদি রবি অবস্থান করে তারা কিন্তু অনেক ক্ষেত্রে ডাক্তারি কিন্তু পড়াশোনা করেছেন এবং ডাক্তার নিয়ে কিন্তু এগিয়ে গেছেন। সাধারণত এই রাশিতে যেহেতু বুধাদিত্য যোগের একটা সংযোগ ঘটছে, তারা সাধারণত নিজের কর্মের প্রতি খুব দক্ষশীল হয় এবং অন্যের প্রতি প্রচণ্ড যত্নবান হয়, অর্থাৎ নিজের আত্মীয় পরিজন, মা বাবা প্রত্যেকের প্রতি প্রচণ্ড দায়িত্বশীল হয়ে থাকে। কিন্তু এদের একটা জিনিস যথেষ্ট খারাপ, তারা হচ্ছে কি না, এদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে প্রেমজ সম্পর্কে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হয়। এদের সাধারণত বিশেষ করে মিথুন রাশিতে যাদের ক্ষেত্রে রবি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা, প্রেমজ সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কর্কট রাশিতে যাদের ক্ষেত্রে রবি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো জায়গা, কিন্তু যেহেতু কর্কট রাশি চন্দ্রের নিজস্ব জায়গা, যেহেতু এটা জলজ স্থান, সেক্ষেত্রে কিন্তু তারা সাধারণত অনেক ক্ষেত্রে ট্যালেন্টেড হলেও সেই ট্যালেন্টেড কিন্তু সঠিক প্রকাশ হয় না। এটা একদম অবধারিত সত্য। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশিতে রবি রয়েছে, তাদের কিন্তু বহু ট্যালেন্ট রয়েছে, কিন্তু সেই ট্যালেন্টেড পরিমাপ অনুযায়ী যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু তারা পায় না এবং নানা রকম কিন্তু বাধার সম্মুখীন হয়। এরা জীবনের মোটামুটি 35 বছরের পর থেকে বা 35 বা 36 এই বয়সের পর থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে সফলতা পেয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রেই নানা রকম হতাশায় কিন্তু এরা জর্জরিত হয়, কিন্তু মনের দিক থেকে এরা কিন্তু প্রচণ্ড ভালো মানুষ হয়ে থাকে। সিংহ রাশি রবির হচ্ছে নিজের ঘর, তাহলে সিংহ রাশিতে যে যার রবি অবস্থান করছে সেটা হচ্ছে প্রথমেই বলি যেটা নিজস্ব ঘর, রবি সক্ষেত্রগত অবস্থাতে থাকে এবং প্রচণ্ড পাওয়ারফুল হয়ে থাকে। এরা সাধারণত খুব দক্ষ হয় এবং প্রচণ্ড পরিমাণে এদের একটা ব্যক্তি সত্তা তৈরি হয়ে থাকে প্রচণ্ড, অর্থাৎ নিজের কর্মজগতের প্রতি ভালোবাসা, নিজের ব্যক্তি সত্তার প্রতি ভালোবাসা এদের মধ্যে কিন্তু প্রচণ্ড থাকে। কন্যা রাশিতে যাদের ক্ষেত্রে রবি থাকে ঠিক একই ব্যাপার, যেহেতু মিথুন রাশিতে যে ব্যাপারটা বলেছিলাম কিছুটা কিন্তু অনেকটাই মিলে যায় এবং এরা প্রচণ্ড পরিমাণে কিন্তু কর্মঠ হয় এবং কর্মজীবনে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করে থাকে। আবার যাদের ক্ষেত্রে তুলা রাশিতে রবি অবস্থান করে সেখানে কিন্তু রবি নিচস্থ হয়ে থাকে, অর্থাৎ রবি সেখানে নিচস্থ বা ডাউন অবস্থাতে থাকছে এবং বাংলার মাস হিসাবে সেটা কার্তিক মাস হয়ে যায়। এদের ক্ষেত্রে ট্যালেন্ট থাকে, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম, এরা কিন্তু গুরুজন স্থানীয় মানুষদের কাছ থেকে ভালোবাসা যথেষ্ট পরিমাণে পায় না। আবার যাদের ক্ষেত্রে
বৃশ্চিক রাশিতে রবি অবস্থান করে, যেহেতু সেটা জলজ রাশি, সেখানেও কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হয়। ধনু এবং মীন রাশি, যেহেতু বৃহস্পতির ঘর, একটা হচ্ছে অগ্নিতত্ত্ব, একটা হচ্ছে জলতত্ত্ব, তাহলে ধনু রাশিতে রবির অবস্থান যথেষ্ট ভালো, আবার মীন রাশিতে কিন্তু ততটাই নেগেটিভ ফল দেয়। আবার মকর এবং কুম্ভ রাশিতে রবির অবস্থান অনেক ক্ষেত্রে কিন্তু বাধাপ্রাপ্ত হয় কর্মজীবনে, কিন্তু এরা অনেক সময় কিন্তু কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত পায় 30 বছরের পর থেকে। আশা করি ছোট্ট এক অনুষ্ঠানের মাধ্যমে রবির অবস্থান দিয়ে কিছুটা আমি বোঝা দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু আমাদের হাতে সময় খুব কম থাকে। আমি হয়তো নেক্সট এপিসোডেও কিছুভাবে রবিকে নিয়ে কিছুভাবে আলোচনা করব, কিন্তু রবির অনেক সময় সুজায়গা মানুষকে ভালো জায়গা দিতে পারে, আবার রবির অনেক সময় কুপ্রভাব মানুষকে কিন্তু খারাপ জায়গাতেও কিন্তু পতিত করতে পারে। আপনার জন্মছকে কোথায় রবি রয়েছে সেটাকে দেখে আমাকে একবার জানাতেও পারেন, এবং যদি মনে হচ্ছে আপনার জীবনে কোনো সমস্যা রয়েছে, তার জন্য সঠিক জ্যোতিষ গাইডলাইন করে প্রতিকার প্রতিবিধান করলে আপনি কিন্তু ভালো জায়গায় আসতে পারেন। একদম দাদা, আজকের মতন এই অসাধারণ আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, নমস্কার।